কাতারে হামলার পরিকল্পনার বিরোধিতা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার শেষ পর্যন্ত নির্দেশ দেন এবং তার নির্দেশে এই হামলা পরিচালিত হয়। বন্ধুরা, বর্তমানে মধ্যপ্রাচ্যের পুরো ব্যাপারটি এখন ঘোলাটে হয়ে গেছে, আর এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্ষমতা এবং ইচ্ছা বা সদিচ্ছা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। আসলে কি যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে চেষ্টা করেছিল কাতারের উপরে এই ইসরায়েলি হামলা ঠেকানোর জন্য, নাকি চেষ্টা করার পরেও মিস্টার ডোনাল্ড ট্রাম্প আসলে পেরে ওঠেনি মিস্টার নেতানিয়াহুর সাথে? তাকে ওভারটেক করে মিস্টার নেতানিয়াহু কাতারের অভ্যন্তরে হামলা চালিয়ে বসেন। বন্ধুরা, ব্যাপারটি এখন বিশ্বাস অবিশ্বাস এবং আস্থার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি মূলত তাদের নিরাপত্তার কথা ভেবেই দেওয়া হয়েছে, আর সেই মার্কিন ঘাঁটি থাকা অবস্থায় বহুশত্রুর আক্রমণের মাধ্যমে যখন একটা দেশে এই ধরনের ক্ষয়ক্ষতি হয়, তখন এই ঘাঁটি নিয়েই প্রশ্ন তোলা যায়, তাহলে তারা কী জন্য রয়েছে, যে ঘাঁটি আমাদেরকে রক্ষা করতে পারবে না? বন্ধুরা, এই বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের রাজধানী দোহার বিমানবন্দরে একটি হ্যাঙ্গারের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেন। তখন তিনি পাশে রেখেছিলেন রিপার ড্রোন, অর্থাৎ MQ-9 রিপার, এবং একটি F-15 যুদ্ধ বিমান। এই সামরিক শক্তি একটি বার্তা দিয়েছিল যে আমরা আমাদের মহান মিত্রদের যে কোনোভাবে রক্ষা করব। মূলত মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে তিনি যে সকল হুমকি দেন তার টার্গেট থাকে ইরান, অর্থাৎ সৌদি আরব বলেন বা কাতার বলেন, এই সকল দেশগুলোর অভ্যন্তরে বা বিমানবন্দরে দাঁড়িয়ে একপাশে MQ-9 রিপার রেখে আর এক পাশে F-15 যুদ্ধ বিমান রেখে যখন তিনি এই হুঙ্কার দিয়েছিলেন, তখন মূলত টার্গেট ছিল ইরান, যে ইরান কাতারের রাজধানী বা কাতারে অথবা সৌদি আরব অথবা সংযুক্ত আরব আমিরাতে হামলা পরিচালনা করবে, আর সেই হামলাগুলোকে প্রতিহত করার পাশাপাশি পাল্টা হামলা পরিচালনা করবে। তাই মধ্যপ্রাচ্যের এই সকল মুসলিম দেশগুলো মূলত তার শত্রু বাছাইয়ে ভুল করেছিল। তখন তারা কল্পনাও করেনি যে তাদের শত্রু আসলে ইরান নয়, তাদের শত্রু আসলে আস্তে আস্তে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, যেখানে তাদের অন্যতম এই ঘনিষ্ঠ মিত্রের সমরাস্ত্রেই তারা এমনভাবে শক্তিশালী হচ্ছে, একসময় এই তেল সমৃদ্ধ দেশগুলো আর পাত্তাই পাবে না তাদের সামনে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকুক বা তাদের সমরাস্ত্র ক্রয় করে পুরো দেশ ভরে ফেলাক, তাদের কাছে এমন ধরনের সমরাস্ত্র রয়েছে, এই সকল সমরাস্ত্র থাকতে কিভাবে অন্য একটি দেশ নিজের দেশের অভ্যন্তরে রাজধানীর ভিতরে এসে আক্রমণ চালায়া যায়, কিন্তু তারা এটা টের পায় না। বন্ধুরা, এখানে আমার মনে হয় অন্য কিছু থাকতে পারে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প কি আসলেই চেয়েছিলেন যে এখানে ইসরায়েলি বাহিনী হামলা পরিচালনা করুক এবং এখানে যে সকল হামাস সদস্যরা রয়েছে তারা এখানে মারা যাক? বন্ধুরা, উভয় পক্ষের একটি মৌন সম্মতি কি এখানে থাকতে পারে না? সন্দেহ কি করা যায় না? এখানে তারা কিভাবে বেঁচে ছিল? সম্ভবত মোবাইল অবস্থান বা নেটওয়ার্কিং সিস্টেম ধরে এদের উপরে হামলা পরিচালনার একটি সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। এখানে মোবাইল রেখে এই হামাস নেতারা গিয়েছিলেন নামাজ আদায় করতে, আর এ কারণেই তারা হামলার পর বেঁচে যান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বয়ং তাদের ভূমিতে দাঁড়িয়ে যখন নিরাপত্তার প্রতিশ্রুতি দেন, তখন কাতার হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে নিরাপদ রাষ্ট্র। কিন্তু আবারই যখন মার্কিনই আর এক চরম মিত্র 9 সেপ্টেম্বর আমেরিকার সেই নিরাপত্তার প্রতিশ্রুতিকে বুড়ো আঙুল দেখিয়ে চরম ধরনের হামলা চালায়, তখন আর কি করার থাকে? এখন বক্তব্য হলো, এটি কি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সক্ষমতার অভাব, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের এমন একটি ব্যাপার যেখানে তারা বলার পরও থামাতে পারছে না তাদের এই সকল মিত্রদের? এক সংবাদে জানা যায় কাতারে হামলার পরিকল্পনার বিরোধিতা করেছিল মোসাদ এবং দেশটির কিছু সেনা কর্মকর্তা। তাদের যুক্তি ছিল এতে ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধবিরতির যে উদ্যোগ সেটি ব্যাহত হতে পারে এবং গাজায় জিম্মি থাকা লোকজনের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ব্যাপারগুলোকে উড়িয়ে দিয়ে হামলার নির্দেশ দেন। তার কারণ হিসেবে আংশিকভাবে 8 সেপ্টেম্বর জেরুজালেমে এক বন্দুক হামলায় 6 জন বেসামরিক নাগরিক মারা যায়, আর এটি নিয়ে মিস্টার নেতানিয়াহু সরকার কঠোর সমালোচনার মুখে পড়ে। মূলত সেটি কি ঢাকার জন্য এই হামলা? 7ই অক্টোবরে হামলার পর যে একটা কাহিনী তৈরি হয়েছে, মূলত এখানকার ভৌগোলিক অবস্থানগত প্রত্যেকটি দেশে তারা হামলা চালিয়েছে শুধুমাত্র এখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী লুকিয়ে আছে বলে এমন অজুহাতে। ইরাক, লেবানন, ফিলিস্তিনি, সিরিয়া, ইয়েমেন ছাড়াও আঞ্চলিক আরও কয়েকটি রাষ্ট্রে তারা হামলা চালিয়েছে। সর্বশেষ সংযোজন হলো কাতার। এর পূর্বে তারা ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে, তবে ইরানের সাথে তারা বিনা চ্যালেঞ্জে পার পায়নি। 12 দিনের যে যুদ্ধ হয়েছে সেটি এক প্রকার ধসিয়ে দিয়েছে তাদেরকে বলা চলে, এবং কতদিনে দিন যায় আর মাস যায় স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে। বন্ধুরা, তাই একথা স্পষ্ট করে বলা যায় যে তাদের যোগ্য সামরিক প্রত্যুত্তর মধ্যপ্রাচ্যের বুকে একটিমাত্র মুসলিম রাষ্ট্রই দিতে পারে, যার নাম হচ্ছে ইরান।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান থেকে শুরু করে অন্য যে সকল আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে, তারা সম্মিলিতভাবেও যা না করতে পারে, মূলত ইরান একাই তার 100 করে দিতে পারে। নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন তো তারা কোনো ছাড় দেয় না। তাহলে স্বাধীনতা কাকে বলে আর পরাধীনতা কাকে বলে? তাহলে মধ্যপ্রাচ্যের বুকে আপনি ইরানকে স্বাধীন বলবেন নাকি এই 6টি রাষ্ট্রকে মিলিতভাবে স্বাধীন বলবেন? যারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার কোটি ডলারের সমরাস্ত্র কেনে, যার ধারের কাছেও সমরাস্ত্র ইরানের কাছে নাই, মূলত ইরান তার নিজস্ব উৎপাদনকৃত সমরাস্ত্র দিয়ে ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব লঙ্ঘনকারী বা হুমকি সৃষ্টিকারী যে সকল শত্রু দেশগুলো রয়েছে, তাদেরকে এক প্রকার মাজা ভেঙে দেওয়ার, গুড়িয়ে দেওয়ার হামলা তৈরি করেছে। কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার থেকে শুরু করে ওমান, তারা কি করলো? এর পরবর্তীতে যদি সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরবের কোনো সামরিক বা বেসামরিক অবস্থানে এমন ধরনের হামলা পরিচালনা করে ইসরায়েল, তাহলে তাদের কি পাল্টা হামলার কোনো সক্ষমতা থাকবে? আমার মনে হয় না। এটি হচ্ছে সত্যিকারের উত্তর। কিন্তু একই ধরনের হামলা যদি ইরানের উপরে আসে ইসরায়েলের তরফ থেকে, তাহলে তারা কি করবে? হাত পা গুটিয়ে বসে থাকবে? আপনারা তো ট্রেলার দেখেছেনই, বাকি মুভি পরে আরও আসছে।